হ্যাঁ, কাইন্ডলি শুরু করো। বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের ৭১তম পর্বে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের শিরোনাম হচ্ছে গণগ্রেপ্তার ও নিপীড়নের সংস্কৃতি, বিভীষিকার বাংলাদেশ। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে উপস্থিত হবেন জনাব ওয়াদুদ ভুঁইয়া, সাবেক সাংসদ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক, বিএনপি। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য কেন্দ্র নির্বাহী কমিটি, বিএনপি। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন জনাব শামসুন নূর বাঁধন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সদস্য ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিট। এবং সঞ্চালক হিসাবে আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি আরাফাত বিল্লাহ খান, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি। শুভ দর্শক মন্ডলী, আজকের আমাদের শিরোনামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের এই অবস্থায় বিএনপির উপরে রাষ্ট্রীয় দমন পীড়ন এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেটি গোটা দেশে একটি বিভীষিকার পরিস্থিতি তৈরি করেছে। সঙ্গত কারণেই সাধারণ লোকজন এখন আতঙ্কে ভুগছে। ঘরের বাইরে কেউ বের হলেও অনেকবার চিন্তা করে তার নগর জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কোথাও তার নিরাপত্তা নেই। এবং এই ধরনের আশঙ্কার মধ্যে দিয়ে আমরা দিন পার করছি আসলে। একই সঙ্গে এই মুহূর্তে সরকার আহ, সম্পূর্ণ অসাংবিধানিক পন্থায় তার নিজের ইচ্ছা মতো একটি নির্বাচনকে চাপিয়ে দিয়েছে। এবং এই চাপানো নির্বাচনের মধ্য দিয়ে একটি ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে আবার সেই 14 এবং 18 সালের মতো তারা এককভাবে ক্ষমতা আসে একটি প্রক্রিয়া চালাচ্ছে, যার ফলশ্রুতিতে বিএনপির মতো বৃহৎ শক্তিকে এই নির্বাচনের বাইরে রাখতে গিয়ে তারা অগণতান্ত্রিক পন্থায় বিএনপি নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার চালাচ্ছে, গ্রেপ্তার পরবর্তী সময়ে নিপীড়ন চালাচ্ছে। এবং এই নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছে। আমরা জানি এই যে গণগ্রেপ্তার এবং নিপীড়ন কিন্তু আজকের সংস্কৃতি নয়। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে 1974 সালে এই গণগ্রেপ্তারের একটি প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ, যেটিকে বিশেষ ক্ষমতা আইন বলা হতো ওই সময়। এবং এটি একটি, আমাদের সঙ্গে আজকে দুজন বিজ্ঞ আইনজীবী রয়েছেন, ওনারা ব্যাখ্যা দিবেন। আমি শুধু একটু ক্লু দিচ্ছি আর কি, যে এই বিশেষ ক্ষমতা আইনটি এতটাই ভয়ানক ছিল যে আটকের পরে সাধারণত নিয়ম হচ্ছে হলো কাউকে গ্রেফতার করার পরে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হবে, কিন্তু এই আইনের মধ্য দিয়ে আটকের পরে আদালতে হাজির না করেই সরাসরি জেলে পাঠানোর এখতিয়ার এই আইনে দেওয়া ছিল। সাধারণত জেলে পাঠানোর আদেশ আদালত থেকে দেওয়ার নিয়ম থাকলেও এই আইনে সরকার সরকার 6 মাসের জন্য জেলে পাঠানোর আদেশ দিতে পারে এবং 6 মাস করে বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটক রাখতে পারত। পরবর্তীতে বিভিন্ন সময় আওয়ামী লীগ যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই একটি অপোজিশন পার্টিকে, বিরোধী মতকে দমন করবার জন্য নানা রকম আইন তারা তৈরি করেছে। এবং সেই আইনের মধ্য দিয়ে, আইনকে সামনে রেখে তারা আসলে এই ধরনের গণগ্রেপ্তারগুলো চালাতো এবং নিপীড়ন তারা করতো, এবং এখন সেটা চলমান রয়েছে। তো আমরা প্রথমেই যাব হচ্ছে আমাদের আজকের বিজ্ঞ আলোচক, আমাদের জনাব অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। জনাব ওয়াহিদুজ্জামান দীপু, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি 1974 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যে বিশেষ ক্ষমতা আইন, জননিরাপত্তা আইন, সন্ত্রাস বিরোধী আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলো করে অপোজিশন পার্টিকে যেভাবে দমন নিপীড়ন করা হয়েছিল এবং এখন হচ্ছে, আপনি একজন আইনজীবী হিসাবে এটাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। বিদগ্ধ আলোচক যারা এবং যারা শুনছেন, সঙ্গত কারণে আলোচনার শিরোনামের উপরে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেই আমার কথা শুরু করতে চাই। এই জন্যে গণগ্রেপ্তার এবং বিভীষিকাময় বাংলাদেশে আমি নিজেও এই শিরোনামের আওতার বাইরে কেউ নই। প্রতিটি মুহূর্ত যেমন ব্যক্তিগত নিরাপত্তার অভাব বোধ করি,
একই সাথে পারিবারিক, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতা কর্মী দল এদের বাদ দিলাম, তাদের নিরাপত্তার বিষয়টিও এখন বিভীষিকাময় হয়ে পড়েছে আমাদের কাছে। এই জন্য যে আমরা যারা রাজনৈতিকভাবে আমার যে পরিচয়টি দিয়েছেন এই পরিচয়ের মানুষ, তারা মনে হয় অনেকটাই এদেশের নাগরিক নই। আর যদি নাগরিক হয়েও থাকি, তাহলে সার্বক্ষণিকভাবে কোনো না কোনো অপরাধের সঙ্গে আমরা যুক্ত, যাদেরকে কোনো কৈফিয়ত ছাড়া, জবাবদিহিতা ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনীয়, অনেকটা ছেলে খেলার মতো, তামাশা করার মতো গ্রেপ্তার করে, আটক করে নিয়ে যাওয়া হবে, ইচ্ছা মতো রিমান্ড চাওয়া হবে, রিমান্ড দেওয়া হবে এবং জেলে পুরে রাখা হবে। এই নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি, গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের নামে অত্যাচার নিপীড়নের প্রক্রিয়াটি এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীকালে তাদেরকে কোর্টে তুলে জেল কাঠায় পাঠিয়ে দেওয়ার যে প্রকৃতি, এটি এতটা বেশি বিভীষিকাময় হয়ে পড়েছে যে আজকের শিরোনাম বলে দেয় যে এর প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর গণতন্ত্রকামী। এদেশের শুধুমাত্র ছোট্ট একটি দাবি, আমার ভোট আমি নিরাপদে আমার পছন্দ মতো দিয়ে চাই। এই দাবিকে কেন্দ্র করে করা যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে যারা, তাদের জন্য বিভীষিকাময় হয়েছে। আপনি শুরু করেছেন যে স্থানটি থেকে আলোচনার উপস্থাপনা, ৭৪-এর নিবর্তনমূলক আটক আদেশ, এটাকে ডিটেনশন বলা হতো। ডিটেনশন একজন মানুষকে নিয়ে তার প্রথম শর্তই ছিল তার কোনো জামিন হবে না। প্রথমে তাকে নিয়ে যাবে এবং সরকার তাকে জেলখানায় আটক রাখতে পারবেন, কোনো প্রকার ম্যাজিস্ট্রিয়াল অর্ডার তার জন্য লাগবে না। সিআরপিসির যে আদেশটি, ফৌজদারি কার্যবিধির যে আদেশটি কার্যকর ছিল আগে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী উপযুক্ত আদালতে হাজির করতে হবে এবং হাজির করার পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগ উত্থাপন করে তাকে কেন কারাগারে নেওয়া হবে বা যদি নিতে হয় সংশ্লিষ্ট বিচারকের আদেশের উপরে তাকে নিয়ে যাওয়া হবে। নিবর্তনমূলক আটক আদেশটিতে এই ধারাটি প্রযোজ্য ছিল না। তাদেরকে, যাদেরকে ধরা হতো, ধরে নিবর্তনমূলক, নামটাই ছিল নিবর্তনমূলক আটক আদেশ, এবং তাদেরকে জেলখানায় পুরে দেওয়া। ৭৪ থেকে শুরু হয়ে আজ অবধি, একথা আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই, আইনের যেমন ফৌজদারি কার্যবিধিতে ৫৪ ধারায় গ্রেপ্তারের একটি ক্ষমতা পুলিশের দেওয়া ছিল, এখন ৫৪ ধারার প্রয়োগ আর হয় না। ৫৪ ধারার প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে। অনেকগুলো কৈফিয়ত না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার করা যায় না, আর গ্রেপ্তার করলে সহজভাবেই জামিন পেয়ে যেতে পারে না। এই ৫৪ ধারা একজন লোককে যদি কেউ গ্রেপ্তার করতে চায়, পুলিশ তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আটক করতে পারে। সেক্ষেত্রেও তাকে উপযুক্ত কারণ দর্শাতে হতো। অদূরভাবে লাইনে চলে এসছে, তাকে উপযুক্ত কারণ দর্শাতে হতো যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন তাকে আটক রাখা হবে। আইন মানুষের জন্য করা হয়েছে বিভিন্ন সময়ে। আপনি সন্ত্রাস দমন আইনকে একটি খারাপ আইন বলতে পারেন না, আপনি দ্রুত বিচার আইনকে একটি খারাপ আইন বলতে পারেন না, কিন্তু এই আইনটির প্রয়োগ যখন বিরোধী দলের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য, আমার সুবিধা অনুযায়ী ব্যবহার করার জন্য, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ওই আইনের যথেচ্ছ ব্যবহার করে বেআইনি ভাবে তার শক্তি প্রয়োগ করে ওই আইন দিয়ে অন্যায়ভাবে একজনকে আটক করে, তখনই শুধুমাত্র ওই আইনটিকে অপব্যবহার করে একটি নিবর্তনমূলক আইনে পরিণত করা হয়। আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি তাই। আপনি আজকের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, আমি খুব কাছাকাছি সময় থেকেই বলি, এই ২৮ তারিখের ঘটনাই ধরেন। ২৮ তারিখে যে ঘটনাটি, হাজার মানুষ, লাখো মানুষ যারা নীরবে নির্বিঘ্নে এসেছে। আমি একজন দলীয় কর্মী হিসাবে জানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কোন নির্দেশনা কোনো কর্মীর উপরে দেওয়া ছিল না। আমাদের এলাকার প্রতিটি এলাকার কোনো কর্মী মানসিকভাবে এরকম প্রস্তুত ছিল না যে কোনো ধরনের গোলযোগ এখানে হতে পারে। তারা অত্যন্ত আশা নিয়ে এসেছিল, একটি জনসভা হবে, জনসভায় দল একটি কর্মসূচি ঘোষণা করবে, কর্মসূচিটি নিয়ে তারা যার যার এলাকায় ফিরে যাবে এবং সেই কর্মসূচির উপরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আন্দোলনকে তারা অব্যাহত রাখবে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের,
আমরা কি ভয়ঙ্কর একটি রাষ্ট্রে বসবাস করছি। সেই রাষ্ট্রের যারা আমাদের নিরাপত্তা দেবে, যারা আমাদেরকে পাহারা দিয়ে রাখবে, যারা আমাদেরকে অন্যায় কোনো আচরণ করা হলে তা প্রতিরোধ করবে, যারা আমাদের শৃঙ্খলা রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে একটি সমাবেশ আমরা করতে পারি তার জন্য সহায়তা করবে, তাদের পৃষ্ঠপোষকতায় একটি লাঠিয়াল বাহিনী মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তারা মুখোশ পরে আমাদের নিরীহ মানুষদের উপরে আক্রমণ চালালো। গাড়ি তাদের ছত্রছায়ায় পড়ানো হলো, মাননীয় বিচারপতিদের বাড়িতে হামলা করানো হলো, এবং জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে স্পষ্টত প্রকাশ করেছে মুখোশ পরা একটি রাজনৈতিক দলের মানুষেরা পুলিশের ছত্রছায়ায় এই আক্রমণগুলো করেছে, করে একটি শান্তিপূর্ণ জনসমাবেশকে, লক্ষ লক্ষ মানুষের জনসমাবেশকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। আর এলাকার লোক ফিরে যাওয়ার আগেই তাদের বিরুদ্ধে একাধিক মামলা করে এক একটি এলাকা থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করে, যেখানে জেলখানায় 46,000 গোটা বাংলাদেশে অ্যাকোমোডেশন দেওয়া যায়, সেখানে লক্ষাধিক মানুষকে এক একটি জেলখানায় পুরে দেওয়া হয়েছে। এই যে জেলখানাকে অমানবিক একটি মানুষের আস্থানা তৈরি করে দেওয়া হয়েছে, এটিও ওই আইন অপপ্রয়োগের মাধ্যমেই করা হয়েছে। বাংলাদেশে এখন আমরা যারা রাস্তায় বেরোতে চাই তারা ভীত থাকি, কখন কোথায় কিভাবে আমাকে গ্রেফতার করে আমাকে একটি মিথ্যা মামলায় আসামি শ্রেণীভুক্ত করে চালান করে দেওয়া হবে, আমার হাতে হাতকড়ি লাগিয়ে দেওয়া হবে এবং দ্রুত বিচার করে আমাকে একটি শাস্তি দিয়ে দেওয়া হবে, যে মামলায় কোনো শাস্তি হওয়ার কোনো সাক্ষী হয়তো হয়নি। এই যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, এই সংস্কৃতির সাথে একটি স্বাধীন দেশের কোনো সম্পর্ক কখনো থাকতে পারে না। আর থাকতে পারে না বলে আমি মাঝে মাঝে প্রায়শই এখন আমার সামনে এই টেবিলে কারাগারের রোজনামচা শেখ মুজিবুর রহমান তার লেখা, তার বইয়ের আমি নিজে পড়ছিলাম। কথা বলার আগে আমি এটাকেই রেফার করতে চাই। 1966 সালের 5ই জুন থেকে 8ই জুন পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ঘটনা তৎকালীন পাকিস্তানে ঘটেছিল তিনি তার হুবহু বিবরণ দিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলের অবস্থান থেকে তিনি তখন কারাগারে ছিলেন, কারাগারের বাইরে ধর্মঘট হচ্ছে, আন্দোলন হচ্ছে। বাংলাদেশ তখন তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে, মোনায়েম সরকারের বিরুদ্ধে, গভর্নরের বিভিন্ন জনস্বার্থ বিরোধী আইন এবং নির্যাতনের প্রতিবাদের বিরুদ্ধে ধর্মঘট হচ্ছে। আর সেই ধর্মঘটি মানুষদের উপরে পুলিশ আনসার লেলিয়ে দিয়ে তৎকালীন পাকিস্তান সরকার যে নির্যাতন চালিয়েছেন, শেখ মুজিবুর রহমান সাহেব সুস্পষ্টভাবে সেদিন বলেছেন, এই নির্যাতন চালিয়ে আইনের অপপ্রয়োগ করে, আইনের যথেচ্ছ ব্যবহার করে, আইনকে গায়ের জোরে ব্যবহার করে কখনো কোনো স্বৈর শাসন টিকে থাকতে পারে না। আপনারাও টিকে থাকতে পারবেন না। আপনারা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ তৎকালীন পাকিস্তানের মানুষ নির্যাতন সহ্য করতে পারে, পূর্ব বাংলার মানুষ আর কি পূর্ব পাকিস্তানের মানুষ নির্যাতন সহ্য করতে পারে, তারা আন্দোলন করতে পারে এবং আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে সেই প্রতিবাদকে তারা তাদের মুক্তির আন্দোলনে নিয়ে যেতে পারে। আজকে আমরাও মনে করি গোটা বাংলাদেশকে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, অবাক হয়ে যাবেন। একটি বাড়িতে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে যে ছেলেকে, তার বৃদ্ধ বাবা, তার বৃদ্ধ মা বাড়িতে ঘুমিয়ে আছেন, পুলিশ সে বাড়িতে গভীর রাতে ঢুকে কোনো প্রশ্ন নাই, কোনো কৈফিয়ত নাই, সেই ছেলে হয়তো ঘরে নাই, তার মাকে, তার বাবাকে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, যারা আসামি নয় তাদেরকে কারাগারে নিক্ষেপ করছে, কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। এ কোন দেশে বসবাস করি? এটিকে একটি জঙ্গলি রাষ্ট্র হয়ে গেল। এই রাষ্ট্রের মানুষের কাছে, এই রাষ্ট্রের মানুষ কি এই জন্যই যুদ্ধ করেছিল? এই জন্যই কি স্বাধীনতা আমরা যুদ্ধ করে প্রাণ দিয়ে, আমাদের শত মানুষের সম্ভ্রম দিয়ে আমরা সেদিন লড়াই করে পশ্চিমাদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলাম? আজকে আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। এর থেকে বাঁচার জন্য আইন এখন বেআইন হিসাবে কাজ করছে, রিমান্ডে দেওয়ার কোনো কৈফিয়ত করা হয় জনাব না। শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনি আপনার কথা সূত্র ধরে আমি একটু যেতে চাই হচ্ছে জনাব শামসুল বাঁধনের কাছে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে আপনার আইনের শাসনটি নেই, আর অ্যাকচুয়ালি অপপ্রয়োগ হচ্ছে, ইন্টেনশনালি ব্যবহার করা হচ্ছে। জনাব শামসুল বাঁধন, আপনি বলবেন যে আইনের শাসন ও মানবাধিকার, এই কথাটি তো আসলে মানে যে কোনো দেশের জন্য মানে সমানভাবে প্রযোজ্য। বর্তমানে বাংলাদেশের জন্য আইনজীবী হিসাবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনায় আমার যারা সহ আলোচক বৃন্দ আছেন এবং সঞ্চালক আর যারা আমাকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুবই এমন একটা সময় এসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, একটা স্বাধীন বাংলাদেশে। এটা
আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয়। আমরা দেশকে স্বাধীন করে আজকে আমি আইনজীবী হিসেবে আমার সাথে যারা আছেন আমরা আলোচনায় আছে আমাদের মানবাধিকার কে নিয়ে আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে। মানবাধিকারের চর্চা আসলে আমরা কিভাবে ভোগ করছি? আমাদের যে মানুষের যে অধিকার, আজকে আপনি একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে বাবা মা ভয় পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যখন একজন মা, আমি আইনের প্রশ্নেও আসছি, আমি ব্যক্তিগতভাবে যখন একজন মা, আমার সন্তান যখন বাসা থেকে বের হচ্ছে, আগে একটা সময় ছিল সন্ধ্যায় ফিরে আসতে হতো, এখন আমাদের মনে হয় দিনের বেলাতেও আমরা মায়েরা নিরাপদ না, আমাদের সন্তানরা বাসা থেকে বের হচ্ছে, কখন কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ গ্রেফতার করবে, আমরা সবাই এখন এই আতঙ্কে থাকি, সারা বাংলাদেশের মানুষ। কারণ এখন যেহেতু ভোটে নির্বাচিত কোনো সরকারের অবস্থান নেই, জবাবদিহিতার কোনো বিধান নেই, আইন তার নিজস্ব গতিতে চলছে না, আইনকে যেভাবে আইনের চালানো হচ্ছে ওইভাবে আইন দৌড়াচ্ছে। মানবাধিকারের প্রশ্নে আসছেন, আমাদের সংবিধানের দিকে যদি যাই, সংবিধানের আর্টিকেল 27 যদি আমি বলি যে আমাদের সবার যে সম অধিকারের কথা বলা হয়, আসলে কি আমরা সবাই সেই অধিকারটা ভোগ করতে পারছি? আমরা যখন একটা মিটিং মিছিলে যাই বা কখনো যদি বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচি থাকে, মোবাইল চেক করা হয়, মোবাইল চেক করে আপনাকে রাজপথে যদি নামতে হয়, আপনার কিসের মানবাধিকার? আপনি একজন ব্যক্তি হিসেবে, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে যখন আপনার একটা দুঃখ কষ্ট প্রকাশ করবেন, মনের ভাব প্রকাশ করবেন যে আজকে দ্রব্যমূল্যের দাম এত, বা আমার যে কোনো একটা বৈদেশিক বিষয়ের সাথে আমার দেশের কোনো একটা চুক্তি আমার পছন্দ হয়নি, আপনি সেটা যদি আপনার মনের ভাবটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, আপনাকে ডিজিটাল অ্যাক্ট নামের যেই আইন তারা এতদিন ব্যবহার করে বিভিন্ন মানুষকে কিন্তু আপনাকে সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে, দিনের পর দিন জেলে ভরে রেখেছে। বর্তমানে তাকে এই ডিজিটাল আইনটাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে পড়ে তারা বাধ্য হয়েছে বিলুপ্ত করার, করে তারা কি করলো, আরো নতুন আঙ্গিকে, ব্ল্যাক ল যেটা বলে, আরো নতুন আঙ্গিকে তারা আইনটাকে নিয়ে আসলো, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেই আইনের বলে আপনি চাইলেও আপনার কোনো বাক স্বাধীনতা, মানবাধিকার, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যারা আছে, এই সরকার যদি মানে যেভাবে অবৈধভাবে বসে আছে তারা যদি এইভাবেই কন্টিনিউ করতে থাকে, এই অপব্যবহারগুলো আমরা বেশ কিছুদিনের মধ্যে দেখতে পাবো। আর যেটা আইনের বিষয়ের প্রশ্ন ছিল আপনার, আইন বলে তো এখন কোনো কিছু হচ্ছে না। 164 করে একটা আসামি যখন গ্রেফতার হয়, ম্যাজিস্ট্রেট তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারে। এখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, তারা আমাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করছে, সেটা পলিটিক্যাল মামলায় আমার নাম থাকুক বা নাই থাকুক, আমাকে ধরে নিয়ে যেয়ে আমাকে তারা রিমান্ডে নিচ্ছে, রিমান্ডে নিয়ে আমাকে তারাই, যেটা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ 164 করা, সেটা তারা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছে। এইখানে আমি একটা ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে কিছুদিন আগে আমরা দেখেছি, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। 7 দিনের রিমান্ডের পরে একটা ভিডিও তার ফেসবুকে ভাইরাল হয়, সে তার একটা স্বীকারোক্তি নেওয়া হয়। পরবর্তীতে তাকে আরো 5 দিনের রিমান্ড যখন চাওয়া হয়, আদালতে নিয়ে আসা হয়, তখন সেই ছেলেটা বলতে থাকে বিজ্ঞ আদালতকে যে আমাকে মেরে ফেলা হোক, এইভাবে আমাকে টর্চার না করে। কারণ 7 দিন তাকে যে রিমান্ডে নিয়েছিল, তখন তাকে 3 দিন এত মানে নির্যাতন করা হয়, সে পুলিশি নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে তাকে ডাক্তারের ট্রিটমেন্টে নেয়, ট্রিটমেন্টে নিয়ে কিছুটা সুস্থ করে তাকে আবার নির্যাতন করে। এমন একটা অবস্থায় তাকে ফেলে 164 মানে যেটা আমরা বলি আইন বহির্ভূত রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়। এবং পরবর্তীতে সেই ছেলেকে যখন আবার 5 দিনের রিমান্ড চাওয়া হয়, এইটা আসলে কেমন আইন, আইনের দৃষ্টিতে কেমন সমতা?
আপনাকে শুনতে পাচ্ছি না। জি, জনাব ওয়াদুদ ভুঁইয়া, আপনি কি আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ, আপনি শুনতে আসি পাচ্ছেন? আসি ভাই। হ্যাঁ, জি আসি জি ভাই। জি। আমাদের সঙ্গে দেরিতে হলে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক, আমাদের সাবেক সাংসদ, পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক জনাব এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভুঁইয়া। জনাব ওয়াদুদ ভুঁইয়া, আপনাকে স্বাগতম আমাদের আলোচনায়। আপনি আপনার কাছে যেটি জানতে চাওয়া, আমাদের ধারাবাহিকভাবে বিএনপি যতবারই গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলনে, যতবার বিএনপি একটি সাংবিধানিক আন্দোলন করেছে বিএনপি, ততবারই গণগ্রেপ্তার হয়েছে এবং একই সঙ্গে নিপীড়ন, ভয়াবহ নিপীড়ন হয়েছে। একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনি বিষয়টি কিভাবে দেখেন? আহ, সঞ্চালক আরাফাত, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আলোচকদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং এই সরকার পতন আন্দোলনের আন্দোলনের সংগ্রামী শুভেচ্ছা এবং সংগ্রামী আহ্বান জানিয়ে আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি ঢুকতে বিলম্ব হয়েছে। কারণ আমি ল্যাপটপে ট্রাই করেছিলাম, কোনো এক অজ্ঞাত কারণে আমার ল্যাপটপ আমাকে হেল্প করছিল না। ল্যাপটপে কোনোভাবে ঢুকতে পারি না। নর্মালি আমি ল্যাপটপে ট্রাই করি সবসময়, সেই কারণে আমার বিলম্ব হয়েছে। তো অবশেষে আমি মোবাইলে ঢুকতে হলো। আমি আপনার প্রশ্নের আলোকে আসলে বাকরুদ্ধ। এই সরকার গত 15টি বছর ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার যেভাবে হরণ করে কুক্ষিগত করেছে, ক্ষমতার পৃষ্ঠে বসে থাকার জন্যে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা নিজেরা রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, ঐতিহাসিকভাবে ভাষা আন্দোলনের কথা জানি এবং আমাদের ভাষা আন্দোলনের কথা জানি, পাকিস্তান বিরোধী আন্দোলনের কথা জানি। ওই সকল আন্দোলনের সময় বিরোধী দল তার স্বাধীনভাবে মত প্রকাশ করেছে। এটাই ছিল আমাদের কালচার, এটাই ছিল সংস্কৃতি। ইভেন যে স্বৈরাচারকে আমরা এরশাদকে স্বৈরাচার বলতাম, সেই স্বৈরাচারের সময় আমরা যে দাপটের সাথে স্বাধীনভাবে আন্দোলন, সংগ্রাম, সভা সমাবেশ করতে পেরেছি, আজকে 15 বছরে এই সরকার আমাদেরকে তা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা যখন একটা রাজনৈতিক দল, জনসভা, যে কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি, বোথ দ্য পার্টি, অল পার্টি, যখনই একটা সমাবেশ, একটা মিটিং, একটা মিছিল, বিক্ষোভ এর কর্মসূচি ঘোষণা করতো, আপনার সেদিন একটা উৎসব থাকতো। উৎসব মুখর পরিবেশে মানুষ মিটিং এ মিছিল করতে করতে পাড়া মহল্লা থেকে জয়েন করতো। কেউ ব্যান্ড ফাটি বাজিয়ে বাজিয়ে, কেউ স্লোগান দিয়ে দিয়ে, নানা রঙের ফেস্টুন নিয়ে তারা সেই দুপুরের আগ থেকেই সেই সমাবেশে যোগ দেওয়ার একটা উৎসব মুখর পরিবেশ থাকতো। সমাবেশের আগের দিন একটু স্মরণ করলে আপনারা জানবেন, আরাফাত এগুলাতে দেখেছে ওই সময় সক্রিয় বয়স হয়েছিল কিনা আমি জানি না, যে আমরা আহ, যেদিন সমাবেশ অথবা আমাদের কর্মসূচি, তার আগের দিন সন্ধ্যাবেলায়, বিকেল বেলায়, বিভিন্ন সময় বিক্ষোভ সহকারে মানুষকে আহ্বান করা হতো যে আসুন দলে দলে যোগ দিন, আগামীকালকের সমাবেশে যোগ দিন, সফল করুন। এতে কোনোদিন এই মিছিলগুলোকে, এই আহ্বানগুলোকে কোনোদিন কোনো রাজনৈতিক দল, কোনো মানুষ খারাপভাবে দেখতো না। এটা উৎসব, রাজনৈতিক কালচার হিসেবে দেখতো, রাজনৈতিক সংস্কৃতি হিসেবে দেখতো। সেই হিসাবেই আমরা প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম দেখেছি। আজকে এই 15টি বছর এই সরকার শুধু ক্ষমতা কুক্ষিগত করার জন্য, শুধু অবৈধভাবে মস্তদে বসে থাকার জন্য তারা আজকে আমাদেরকে এই সকল মিছিল মিটিং তো বাদে দিলাম, এক জায়গায় 5 জন 10 জন একত্রিত হয়ে গল্প করলে, আড্ডা মারলেও তাদের সমস্যা, গল্প করতে গেলে সমস্যা, মার্কেটে গেলে সমস্যা, শপিং করতে গেলেও পুলিশ এসে হাজির। আমাদের বিএনপি নেতাদের, আমার এরকম অভিজ্ঞতা আছে যে আমি শপিং করার জন্য ঢুকেছি, তো আমার সাথে 5-7 জন আছে, সাথে সাথে পুলিশ এসে অবস্থান নিয়ে। আমরা এমন একটা দেশের, এমন একটা নাগরিকে পরিণত হয়েছি
যে আমাদের শপিং করতে যাওয়ার অধিকার নাই, আমাদের ঘরে বাস করার অধিকার নেই, আমরা কোথাও বসে গল্প করার অধিকার নেই বিরোধী দলগুলোর। আজকে মানে তুলনা করতে হয়, আগে পার্টি অফিসে প্রত্যেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসে বিকালে শত শত কর্মী জমায়েত হতো, গল্প করতো, আড্ডা করতো, বাদাম খেত, এর মধ্যে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করতো। কিন্তু আজকে পার্টি অফিসে যাওয়া যায় না, পার্টি অফিস খোলা যায় না, বরঞ্চ আজকে উল্টা পার্টি অফিস ভাঙছে। এই আন্দোলনকে তারা কতটা ভয় পায়, তারা কতটা ভীতু, তাদের ক্ষমতাকে তারা টিকিয়ে রাখতে পারবে না এটা নিশ্চিত বুঝে এই আন্দোলনে তারা অস্ত্র ব্যবহার করছে, পুলিশ গুলি ব্যবহার করছে, ইভেন সাথে সাথে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পুলিশের সাথে সাথে থাকছে। এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এই অবরোধে, এই হরতালে নিজেরাই পিকেটিং এর মতো করে বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন স্পটে স্পটে বসে বসে বিএনপি নেতা কর্মীরা কোথায় পিকেটিং করছে সেখানে একদিকে আওয়ামী লীগ হামলা করছে, একদিকে পুলিশ হামলা করছে, একদিকে আপনার আহ, নানা বাহিনী হামলা করছে। আমরা কোনোদিন কোনো আন্দোলনে শুনি নাই পুলিশের সাথে বিজিপি, বিডিপি এবং আনসারকে নিয়োগ করতে। এটার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিতে হয়, যৌথ বাহিনী ঘোষণা করতে হয়। যৌথ বাহিনী তখনই হয় যখন একটা বিশেষ ক্ষমতা চলে, অর্থাৎ জরুরি আইন চলে। জরুরি অবস্থা জারি হইলে শুধু যৌথ বাহিনী ব্যবহার করা যায়। কিন্তু আজকে দেখা গেল তারা যৌথ বাহিনী মুখে নাম না নিলেও, কোনো আইনগত প্রজ্ঞাপন জারি না করলেও তারা যৌথ বাহিনী ব্যবহার করছে। আপনি অন্য অঞ্চলে আছে কিনা জানি না, আমার অঞ্চলে আছে যে বিডিপি, এরা গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিডিপি এই অঞ্চলের শান্তি বাহিনী দমন করার জন্য এক সময় এই বিডিপির জন্ম হয়েছিল। সেই বিডিপি কে তারা আজকে কাজে লাগাচ্ছে। বিডিপি অনেকে হয়তো বিএনপি, অনেকে হয়তো আওয়ামী লীগ, কিন্তু প্রত্যেককে তারা আজকে কাজে লাগাচ্ছে। তারা কিন্তু কোনো বাহিনী না, তারা অনেকটা সাধারণ পাবলিক থেকে নেওয়া একটি অর্গানাইজেশন, যারা যাদেরকে করা হয়েছিল। এই অবস্থা আজকে তারা এটা করেও তারা ক্ষান্ত হয়নি। এই আন্দোলনে তারা এত বেশি মাত্রায় ভয় পেয়েছে, যেটা তারা সমস্ত রাজনৈতিক কালচার, রাজনৈতিক সংস্কৃতিকে মানে ভুলণ্ঠিত করে আজকে একদিকে রাস্তায় আমাদের নেতাকর্মীকে মোকাবেলা করছে, আরেকদিকে তারা কোর্টের বিচার বিভাগের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে তারা আজকে আমাদের নেতাকর্মীর জামিন দিচ্ছে না, বেল দিচ্ছে না, জামিন দিচ্ছে না। পাশাপাশি তারা সমস্ত আমলা, সমস্ত ডিপার্টমেন্ট তারা আওয়ামী লীগের ক্যাডারের মতো ভূমিকা পালন করছে। এক একটা ডিসি যেন অগ্নি গর্ভ তাদের মধ্যে, তারা অগ্নি ফুসলিঙ্গ ফুটাচ্ছে। তারা তারা আজকে মনে হয় যেন আওয়ামী লীগের ক্যাডারের মতো এই বিরোধী দলের আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং সমস্ত বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। আজকে কোর্টের জজদের, ম্যাজিস্ট্রেটদের পেছনের রুমে গিয়ে এসপি বসে থাকে, গোয়েন্দা বাহিনীর ডিজিএফআই লোক বসে থাকে যে জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না এবং রিমান্ডে নিতে হবে এই রাজাকারদেরকে, আমরা নাকি রাজাকার, রাজাকারদেরকে রিমান্ডে নিতে হবে। এটা আজকে কোর্টে, কোর্টের সাথে পুলিশের ভাষ্য হয়, অনেক জেলাতে, অনেক আদালতে হচ্ছে। গোয়েন্দা বাহিনীর লোকেরা বসে থাকে বেল না দেওয়ার জন্য। আমি প্রশ্ন করতে চাই, বিএনপির জন্মদাতা স্বয়ং নিজের ফ্রন্ট ফাইটার, মুক্তিযোদ্ধা, যেই ব্যক্তি যে বিএনপি জন্ম দিয়েছে সে নিজেই একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার হাতে জন্ম নেওয়া দল কোনোদিন রাজাকারের দল হতে পারে না, বরঞ্চ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের হাতে জন্ম না, আওয়ামী লীগ রাজাকারের দল হতে পারে এবং তারাই রাজাকার, তারাই রাজাকার, তারাই রাজাকারের কাছে, রাজাকারের ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে, তাদের তাদের সেলিমের মেয়েকে বিয়ে দিয়েছে রাজাকার মুসার কাছে, মুসার ছেলের কাছে, ইয়ে মুসা। তো তাহলে সেই তারা আজকে আমাদেরকে এইভাবে প্রতিহত নামে অত্যাচার নিপীড়ন করে ক্ষান্ত না। তারা আমাদের নেতা কর্মীদের যারা মাঠে নেমেছে বা যারা নামে নাই, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর তছনছ করে ফেলছে। তারা জমিতে ফসল তারা ফলাচ্ছে, আমাদের বিএনপি নেতা কর্মীদের জমিতে তারা ফসল ফলাচ্ছে, অর্থাৎ প্রতিশোধ নিচ্ছে, যাতে করে আমরা
আমাদের নেতাকর্মী মাঠে না থাকে। আমাদের নেতাকর্মীদের বাড়িতে যদি কিছু থাকে তা লুট করে নিয়ে যাচ্ছে। ইভেন কি বাড়িতে দামি 2, 4, 5, 10টা গাছ থাকলে সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো না দোকান থাকলে সে দোকান খুলতে দিচ্ছে না, দোকান তারা আজকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। দোকান ব্যবসা থাকলে ব্যবসা তারা বন্ধ করে দিচ্ছে। এসবের অর্থ কি? এসবের অর্থ হলো তারা বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তারা এই জন্যই আজকে তারা স্বেচ্ছাচারিতার শেষ সীমায় পৌঁছে গেছে। এটাকে আজকে আলোচনার বিষয়বস্তুর সাথে আমি এটুকু বলবো, কোনোভাবেই মানানসই না, কোনোভাবেই মানে কোনোভাবে যায় না। এই রাজনৈতিক সংস্কৃতিতে পৃথিবীর কোথাও, বাংলাদেশে তো নয়, পৃথিবীর কোথাও এমন সংস্কৃতি আমরা দেখিনি। আজকে তারা তা চালাচ্ছে। আজকে জনাব আমাদের সারা দেশ। জি। জনাব ওয়াদুদ ভাই, আপনি যেমনটি বলছিলেন যে এই যে সাধারণ নেতা কর্মীদের উপরে নির্যাতনের যে চিত্র আপনি বললেন, সেটা নিয়ে আমরা যাব হচ্ছে জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনার কাছে। রিমান্ডে নিয়ে অত্যাচার অথবা গ্রেফতার করে সঙ্গে সঙ্গে আপনার তখন সাথে অ্যাকিউজড না, জাস্ট গ্রেফতার করেছে সঙ্গে সঙ্গে তার গায়ে হাত দেওয়া, তাকে পিটানো প্রহার করা, অথবা হচ্ছে রিমান্ডে নেওয়ার আগে থানা হাজতে নিয়ে পিটানো, কোর্টে প্রডিউস করে পরে রিমান্ড চেয়ে সেখানে নির্যাতন করা, আইনের দৃষ্টিতে বিষয়গুলো কেমন আসলে? আপনাকে এটি ধন্যবাদ। পুলিশ করা আইনগতভাবে যায়? এটা সম্পূর্ণ বেআইন, এটি করাই যাবে না। এমনকি আমাদের দেশের মহামান্য হাইকোর্ট থেকে বিভিন্ন সময়ে রিমান্ড নেওয়া, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করার বিষয় নিয়ে একাধিক রুল বিভিন্ন সময় ইস্যু করা হয়েছে, যেগুলি পরবর্তীকালে আইন হিসাবে চিহ্নিত হয়ে আছে, কিন্তু কে মানে? আপনি এখন একদিকে এই যে যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো আমরা যখন ছাত্র, আমাদের একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, আমাদের প্রিন্সিপাল সাহেব ঠিক করে দিয়েছিলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম আব্দুর রাজ্জাক সাহেব আমাদের ল কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি আমাদের সাবজেক্ট দিয়েছিলেন একটা ডিবেটে, রুলস অফ ল ইজ এ মিসনোমার। বাংলা অর্থটা দাঁড়াচ্ছে আইনের শাসন এই নামটাই একটা অর্থহীন বিষয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলতে পারেন যতগুলি আইন আছে, যে আইনগুলি বিরোধী দলের জন্য প্রয়োগ করতে হবে, যদি সেখানে দেখা যায় বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সেখানে ইনভলভ, তাহলে ওই আইনে যে অধিকারগুলো আছে ওই অধিকারগুলো না দেওয়াটাই হচ্ছে আইনের মূল প্রয়োগ। আর যদি দেওয়া হয় তাহলে সেটি হচ্ছে সরকারি দল বা সরকার যারা, সরকারের পৃষ্ঠপোষকতা যারা করে তাদের পক্ষের জন্য। এটি হচ্ছে কেন? এটি হচ্ছে একটি জায়গা থেকে, সেটা হলো আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে এখন আওয়ামী লীগ, সরকার এবং রাষ্ট্র, এই তিনটি মিলে এক হয়ে গিয়েছে। একটা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির আধার হলো রাষ্ট্র। রাষ্ট্রীয় শক্তির কাছ থেকে সরকার পরিচালিত হয়, এবং যখন যে রাজনৈতিক দল ক্ষমতাসীন হয় তারা সরকার পরিচালিত করে আইনের মাধ্যমে। রাষ্ট্র হচ্ছে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাংলাদেশে এখন এই যে পুলিশ বাহিনী বলেন, এটি সরকারের অংশ কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেনাবাহিনী বলেন সরকারের অংশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বিচার বিভাগ বলেন সরকারের অংশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন বলেন সরকারি অংশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন বলেন সরকারি অংশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু কি দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই সকল প্রতিষ্ঠানগুলো সরকারি এবং রাষ্ট্রীয় মিলিতভাবে আওয়ামী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবং এই আওয়ামী প্রতিষ্ঠানগুলো কি করছে? আজকে বাংলাদেশে যেমন একটু আগে আপনি যে বিষয়টি উত্থাপন করলেন, যে রিমান্ডে নেওয়া এবং নির্যাতন করা কাদেরকে করা হচ্ছে দেখেন। মির্জা আব্বাস বাংলাদেশের সাবেক মন্ত্রী, একজন বর্ষীয়ান জননেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের একজন বর্ষীয়ান জননেতা, সাবেক মন্ত্রী, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এই রিমান্ড চাওয়ার পরে ম্যাজিস্ট্রেসিতে আমাদের যে আইনের যতটুকু জ্ঞান আছে, আমরা যখন প্র্যাকটিস করেছি লোয়ার কোর্টে রিমান্ডের উপরে যখন আমরা হিয়ারিং করেছি, একজন সাধারণ চোরকেও রিমান্ডে দিতে গেলে ম্যাজিস্ট্রেটকে ভাবতে হয়েছে রিমান্ডের কি কি গ্রাউন্ড সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা আমার সামনে উপস্থাপন করতে পেরেছেন, তার কতটুকু যৌক্তিকতা আছে তার রিমান্ড অ্যালাউ করা। আর এখন এদেরকে অত্যন্ত অনাবশ্যক কারণে সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায়, এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানেন যে এই মামলাটি সাজানো, বিচারক নিজে জানেন মামলাটি সাজানো, তারপরেও 5 দিন 7 দিন 10 দিন রিমান্ড দিয়ে দিচ্ছে। এই যে রিমান্ডের যথেচ্ছ ব্যবহার, এই ব্যবহারটি করা হচ্ছে আইনকে, রাষ্ট্রকে এবং সরকারকে একটি রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে। অদ্ভুত ভাই যেটা বলছিলেন যে এখন এই নির্যাতনের মাত্রাটা তীব্র থেকে তীব্রতর করা হয়েছে কেন? তারা তাদের নির্বাচন কমিশন দিয়ে তাদের নির্দেশে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করিয়েছেন একতরফাভাবে, যে তফসিলের সাথে এই দেশের জনমানুষের কোনো সম্পর্ক নাই, যে তফসিলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো সর্বাপেক্ষা বৃহত্তম রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই, যে তফসিলের সাথে এই দেশে বিদ্যমান অগণিত অসংখ্য মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দল করে বা না করে, যারা শুধুমাত্র ভোট দিতে যায়, যে যুব সমাজ, যে ছাত্র সমাজ, যারা ভোটার ছিল না গতবারও, যারা নতুন ভোটার হয়েছে, যারা তাদের ভোটটি প্রদান করতে চায়, তারা সম্পৃক্ত। তারা চেয়েছিল এমন একটি নির্বাচনী ব্যবস্থা, এমন একটি নির্বাচনী তফসিল, যে নির্বাচনী তফসিল এবং ব্যবস্থার সাথে এই দেশের সমগ্র নাগরিক সম্পর্কিত হয়ে উৎসব মুখর একটি পরিবেশে, একটি শান্তিপূর্ণ পরিবেশে অংশীদারিত্বের সাথে সকল রাজনৈতিক দল, সকল প্রতিষ্ঠান, সকল ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের ভোট তাদের সুবিধা মতো জায়গায়, তাদের প্রার্থীর কাছে, তাদের পছন্দের জায়গায় দিবে এবং সেই ভোট গোনা হবে, গোনার ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা স্পষ্টত জানে এই দেশে যদি কোনো সুস্থ, যদি কোনো নিরপেক্ষ, যদি কোনো অংশীদারিত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচনে তাদের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। আমি একজন প্রার্থী, 2008 সালে আমি নির্বাচন করেছিলাম। বাংলাদেশে বিতর্কিত কিছু থাকলেও সর্বশেষ একটা নির্বাচন, যে নির্বাচনটি আমরা দেখেছি, তারপর আর কোনো নির্বাচন দেখি নাই, 2014 বা 2018-তে কোনো নির্বাচন হয়নি, আর যেটি হওয়ার কথা হচ্ছে, যদি হতেই পারে এটিও কোনো নির্বাচন হবে না। ওই 2008-এর নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটি যে নির্বাচনী আসন থেকে নির্বাচন করেছিলাম, আমি প্রায় 70,000 ভোট পেয়েছিলাম। আমি নির্বাচনের মাঠে অন্তত নামতে পেরেছিলাম, আমি কথা বলতে পেরেছিলাম, আমি আমার পক্ষে জনগণকে নিতে পেরেছিলাম, যদিও আমাদের সময় ছিল অত্যন্ত কম, কারণ বিএনপি তখন, জাতীয় জোট তখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অনেক পরে। আমার 3টি উপজেলায় 22টি ইউনিয়নে প্রায় 200টি ওয়ার্ডে যাওয়া, আমার 22টি ইউনিয়নে যাওয়ার মতো সময়, 14 দিন সময় পেয়েছিলাম আমরা মনোনয়নপত্র দাখিল করার পরবর্তীতে নির্বাচনী প্রচারের। সুতরাং আমরা যে ভোট পেয়েছিলাম ওই সময়, আজ নির্বাচন হলে আমি এ কথা বলি না যে অনেকের জামানত বাজেয়াপ্ত হবে, তবে নির্বাচনে আজকের যে প্রেক্ষাপটে সেদিন যার সাথে নির্বাচন করেছিলাম তিনি যদি নির্বাচন করেন আর একটি সুস্থ সুন্দর নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন কিনা আই এম এভরি ডাউট অফ ইট। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে একথা বলতে চাই, এবং এটা ওনারা জানেন বলেই বাংলাদেশে কোনো সুস্থ ভালো নির্বাচন না করার জন্য বিএনপি এবং বিএনপি জোট সহ সকল সুস্থ নির্বাচন প্রার্থী যারা আছেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে একতরফা একটি নির্বাচনে যেন তেন ভাবে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করার একটি অশুভ প্রক্রিয়া থেকে তাদের এই যাত্রা শুরু হয়েছে। এবং সে কারণেই জনগণ, যারা গণতান্ত্রিক আন্দোলন করছে, যারা ভোটের আন্দোলন করছে, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সম্পর্কিত, যারা এই দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায় কারাভোগ করছেন, সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার সাথে, তার রাজনীতির সাথে সম্পর্কিত, তাদেরকে এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একতরফা একটি নির্বাচন করার ষড়যন্ত্রে মত্ত হয়েছে। আমরা মনে করি এই নির্যাতন, এই স্টিম রোলার যতই চালানো হোক না কেন, বাংলাদেশের জনগণ তারা 9 মাস যুদ্ধ করেছে। এই যুদ্ধ অনেকেই যারা মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার, তারা যুদ্ধ করেননি, তারা পালিয়েছিলেন। যুদ্ধ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিজের জীবনকে বাজি রেখে, সন্তানদের জীবনকে বাজি রেখে, স্ত্রীর জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের মানুষকে যে আপনারা আসুন, আমরা বাংলাদেশ আজ স্বাধীন, বাংলাদেশ আজ লড়াই করবে পশ্চিমাদের বিরুদ্ধে। আমরা সেই দল করি। সুতরাং আমরা মনে করি আন্দোলন দিনের পর দিন তীব্রতর হবে। এই আনসার, এই বিজিবি, এই পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। হয়তো আজকে হাজার হাজার মানুষ, লাখো লাখো নেতাকর্মী জমির মধ্যে ধান খেতে ঘুমায়। আপনি অবাক হয়ে যাবেন, একটি স্বাধীন দেশে নিরাপরাধেই নেতাকর্মী, তাদের কি অপরাধ? তারা বিএনপি করে, জি তারা কেউ ঘরে জনাব, থাকতে পারে, সারা জনাব রাত জেগে থাকে, ধান ক্ষেতের মধ্যে থাকতে হয়, দিনে বাড়ি আসতে পারে না, তাদের বাবা মারা কাদাকাতি করে, তাদের উপরে যে নির্যাতন চালায়, এক অদ্ভুত দৃশ্য, এটি কল্পনা করা যায় না। এরকম ইতিহাস পাকিস্তানে ছিল না, এরকম ইতিহাস ব্রিটিশ আমলে ছিল না। আমি তো বারবার রিফার করি কারাগারের রোজ নামচা পড়ার জন্য, আমি বারবার রিফার করি অসমাপ্ত আত্মজীবনী পড়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বই দুটো পড়লেই আমার মাঝে মাঝে মনে হয় চলমান শাসক শেখ মুজিবুর রহমানের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেন, অথচ তার কোনো বক্তব্যকে তারা স্বীকার করেন না। তার কোনো বক্তব্যের প্রতি যদি তাদের সম্মান থাকতো, তাহলে জনগণের উপরে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জাতীয় নির্যাতনের একটি কলুষিত অধ্যায় তারা সৃষ্টি করতে পারতেন না। গণতন্ত্রকে হত্যা জনাব করার জন্য এই জাতীয় নির্মম নিষ্ঠুর ইতিহাস তারা রচনা করতে পারতেন না। বাংলাদেশ আজ একটি বিভীষিকার দেশ, বাংলাদেশ আজ শৃঙ্খলিত একটি দেশ, বাংলাদেশ আজ একটি ভয়াবহ জনতার আর্তনাদের দেশ, বাংলাদেশ আজ জনগণের স্বাভাবিক জীবনযাপন বিচ্যুতির একটি দেশ, বাংলাদেশ মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে উঠে যাওয়া একটি দেশ, বাংলাদেশ আজ না খেয়ে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে থেকে নিঃশেষে নীরবে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া বাঙালি একটি দেশ। এই দেশ থেকে এই অনাচার, এই অত্যাচার, এই নির্যাতন, এই কুশাসন অপসারণ করে জনাব ওয়াহিদুজ্জামান দীপু, আমরা আমরা আমাদের যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমরা অত ঘুরে আবার আসতে পারবো না, তবে আপনার কাছে একটি লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের জানবার। বলুন। এত হতাশা, চারদিকে তো অত্যাচার, এত অনাচার, আগামীর বাংলাদেশ আসলে কি হবে, ভবিষ্যৎ কি বলছে, আপনি কি ভাবেন? আমি মনে করি নির্যাতন কখনো স্থায়ী হয় না। নির্যাতনের ধারাবাহিকতা কখনো কখনো যৌক্তিক সময় অতিক্রম করতে পারে, কখনো কখনো মানুষের সহ্য সীমা অতিক্রম করতে পারে। তারপরেও এক সময় নির্যাতনকারীদের ধ্বংস অনিবার্য। এ বাংলাদেশ সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এ বাংলাদেশ 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আনা বাংলাদেশ, এ বাংলাদেশ লাখো শহীদের বুকের তাজা রক্ত দিয়ে যুদ্ধ করে ছিনিয়ে আনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশ এইভাবে একটি মহলের স্বেচ্ছাচারিতার, একটি মহলের ইচ্ছার ক্রীড়নকে ধ্বংস হয়ে যেতে পারে না। এদেশ উঠে দাঁড়াবেই, এদেশের জনশক্তি ঐক্যবদ্ধভাবে এই অত্যাচার, এই নিপীড়ন, এই স্বৈর শাসনকে ইনশাআল্লাহ রুখে দেবেই, এবং আবার এই বাংলাদেশের সকল মানুষ একটি গণতান্ত্রিক অধিকার নিয়ে, শান্তিপূর্ণ একটি দেশ নিয়ে, একটি সুশাসন নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগণকে শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু। আমরা এবার যাচ্ছি আমাদের আরেকজন আলোচক জনাব শামসুন্নুর বাঁধন। বাঁধন, আপনার কাছে আমাদের জানতে চাওয়া হচ্ছে, আমরা সমসাময়িক সময়ে দুটি বিষয় জানবো আর কি। সমসাময়িক সময়ে দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে এবং আদালতের রায়ের মাধ্যমে যে মৃত মানুষকেও আসলে সাজা দেওয়া হচ্ছে, বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কাইন্ডলি আমাদেরকে এই সাম্প্রতিক সময়ে গ্রেফতারের যে পরিসংখ্যানটি রয়েছে, গ্রেফতার সাজার এই পরিসংখ্যানটি একটু আমাদেরকে দিবেন আইনজীবী হিসেবে। এবং আপনার কাছে ধন্যবাদ একই সঙ্গে আপনি আগামীর বাংলাদেশ আপনি কি ভাবেন, কি হবে, ভবিষ্যৎ কি বলছে আপনার জায়গা থেকে, এটার সঙ্গে যুক্ত করবেন। সময় কিন্তু খুবই স্বল্প। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, বর্তমানে যে নিপীড়ন আর গ্রেফতারের যে বাংলাদেশ,
এই নিপীড়নটা শুধু গণতান্ত্রিক আমি বাংলাদেশের মানুষের উপর হচ্ছে না, মৃত যারা ব্যক্তি, যারা অনেক আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, তাদেরকেও মামলার আসামি করা হচ্ছে, এবং শুধু আসামি করেই গায়েবী মামলা দিয়েই ক্ষান্ত হচ্ছে না, গায়েবী ভাবে রায়ও দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। 2016 সালে ঢাকার একজন কমিশনার আজিজ সাহেব মারা গিয়েছেন, যার বিরুদ্ধে 2018 সালে একটা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলায় দেখা যায় এই 23 সালের 31 অক্টোবর চার্জ গঠন করা হয়, এবং 7ই নভেম্বর তড়িঘড়ি করে একই দিনে সব সাক্ষী নেওয়া হয়। সকল সাক্ষী নিয়ে 342 সাক্ষী সবকিছু কমপ্লিট করে 20/11/2023 এসে তাকে সাজা দেওয়া হয়। একটা মৃত ব্যক্তি যিনি 2016 সালে মারা গিয়েছেন, 2018 সালে তার নামে মামলা দায়ের করে 2023 এসে তাকে সাজা দিয়েছে 20 দিনের বিচার কার্য সমাপ্ত করে। এর চেয়ে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা বিচারিক আঙ্গনে আর হতে পারে না। এরকম আরো অনেকেই আছে যাদেরকে আমরা দেখেছি যারা মারা গিয়েছে। নিউ মার্কেট থানা বিএনপির একজন সদস্য, তার বিরুদ্ধেও আপনার মামলা করে তাকে সাজা দেওয়া হয়েছে। আমি যদি আরো কিছু সাজার কথা বলি এখানে, এই সপ্তাহের দিকেই আপনার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফাত আলী শকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ 54 জন নেতাকর্মীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর কারণ একটাই, তড়িঘড়ি করে এই সমস্ত সাজা দেওয়ার উদ্দেশ্য নির্বাচনকে কেন্দ্র করে। তারা চাচ্ছে একতরফা ভাবে তাদের অধীনে একটা নির্বাচন করে নিয়ে আসতে। আপনাকে আরেকটু আমি ক্লিয়ার করি, আমাদের সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ে ইসাক ভুইয়া নামে একজন ব্যক্তি, যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, এটা তার পরিবারের বক্তব্য, তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ। তার মেয়ের জামাতা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মেয়ের জামাতাকে ধরতে গিয়ে তাকে না পেয়ে শ্বশুর, যিনি রাজনীতি করে না, শ্বশুরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে যায়, এবং পরবর্তীতে এই ইসাক ভুইয়াকে, যেহেতু সে বয়োবৃদ্ধ মানুষ, ওষুধ দিতে তার 2 ছেলে যান, 2 ছেলেকেও পরবর্তীতে অ্যারেস্ট করা হয়। এইগুলা কোন দেশি আইন, কিরকম মানবিকতা, আসলে এগুলা বোঝা খুবই কষ্টসাধ্য বিষয়। এরকম অনেক ঘটনা আছে যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল, যিনি, উনাকে ধরতে গিয়ে উনাকে পান নাই, তার ভাই আজিজকে ধরে নিয়ে এসেছেন। তারপর দেখা যাচ্ছে, আমরা আজকে একটা ঘটনা দেখেছি, তিতুমীর কলেজের ছাত্র সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আজকে অবরোধকে কেন্দ্র করে শান্তিপূর্ণ একটা মিছিলে তারা গিয়েছিল দুপুরে। সেই মিছিল থেকে ফেরার পথে এই ছেলেটাকে আপনার গুলশান থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যায়। বর্তমান অবস্থা কি আছে ছেলেটার আমরা এখনো জানি না। এই কয়েকদিন আগে দেখতে পেয়েছি যেটা আমরা, ঢাকা কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ, যাকে গুলিস্তান থেকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ শুধু গ্রেফতার করে নাই, আমরা এই 2-1 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, পুলিশে হেফাজতে নেওয়ার পরে এই যে ছাত্রটা জামাল আহমেদ, ওর এক পা প্লাস্টার করা, স্ট্রেচারে করে হেঁটে যাচ্ছে ছেলেটা। পুলিশি নির্যাতন কতটুকু বর্বর হলে একটা সুস্থ ছেলেকে অ্যারেস্ট করার পরে তার পায়ের এই দুরবস্থা হয়। শুধু পায় না, এরকম বাংলাদেশে গণতন্ত্রকামী হাজার হাজার ছাত্রছাত্রী ভাই বোন আছে যারা শুধুমাত্র নিজের অধিকারের কথা, নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। আপনি একটার পর একটা এরকম ঘটনা ঘটে যাচ্ছে, আপনি ভোট দিতে চাইছেন, আপনাকে ভোটাধিকার কেন আপনার
এটা তো আপনার গণতান্ত্রিক অধিকার, এটা কেন প্রয়োগ করতে দেওয়া হবে না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে, কিন্তু তারা সেই কাজটা না করে আমাদেরকে যখন তখন বাড়িতে হামলা হামলা করছে। তারা আওয়ামী লীগের যারা স্থানীয় লোক আছে তাদের সহযোগিতায় বিভিন্ন নেতা কর্মীদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে যখন দেখছে যে বাড়িতে কেউ উপস্থিত নাই, সেই মুহূর্তে বাড়িতে যে হামলা করে ভাঙচুর করে, এরকম আমরা অনেক বিষয় দেখেছি সোশ্যাল সেটাই মিডিয়ায়। বাঁধন। আমি আপনাকে একটু তথ্য দিচ্ছি। এই আজকে পর্যন্ত আপনার 28শে অক্টোবরকে কেন্দ্র করে এই আজকে পর্যন্ত 18,171 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশে। 660টির কাছাকাছি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে আপনার এজাহার নামীয় আসামি হচ্ছে 65,733 জন, আর অজ্ঞাতনামা তো আছেই। 6,559 জন পুলিশ ও আওয়ামী লীগের বাহিনী দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। এরা যে শুধু আমাদের দলীয় কর্মী তা কিন্তু না, এরা শুধু বিএনপি করে না, এরা গণতন্ত্রকামী বাংলাদেশের সাধারণ জনগণ, যারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের সামনে গিয়ে আজকে বিভিন্ন ভাবে মানে হয়রানি হচ্ছে, মামলার শিকার হচ্ছে, তারা ঘর ছাড়া, তাদের অনেকে আছে যে চিকিৎসার অভাবে তাদের পরিবার এখন ছেলেটা জানতো না, যে ফ্যামিলি জানে না যে ছেলে বিএনপি বা কোনো দল করে না, সে একজন বাংলাদেশের নাগরিক। তার কি আপনার এই অধিকারটা থাকবে না? সে রাজপথে যাবে, সে কিছু বলবে। আরো কিছু ঘটনা ঘটছে যে একজন বাঁধন রাজনৈতিক বাঁধন ব্যক্তির এমন ফ্রেন্ড বাঁধন থাকবে। এমন পরিস্থিতিতে যা চলমান, আগামীর বাংলাদেশ কি ভাবছেন, কোন দিকে যেতে পারে? আমি যে আরেকটু যেটা বলতে চাচ্ছি, যে একজন রাজনৈতিক ব্যক্তি যে তার অনেক ফ্রেন্ড থাকবে, আমি একজন বিএনপি হলে আওয়ামী লীগের লোক আমার বন্ধু থাকতে পারে, বিভিন্ন পার্টির বা কেউ একজন রাজনীতিই করে না সেও আমার বন্ধু থাকতে পারে। মোবাইলে যে সমস্ত ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদের ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড লিস্ট বেছে বেছেও অনেকের বাসায় হামলা করা হচ্ছে। এইটা তো একটা স্বাধীন বাংলাদেশের রূপ হতে পারে না। আগামীর বাংলাদেশ কেমন হবে আমরা অবশ্যই একজন সাধারণ জনগণ হিসেবে, একজন আইনজীবী হিসেবে চাইবো একটা সুন্দর পরিবেশে আমরা সবাই ভোট দিব। আমাদের ভোটাধিকার প্রয়োগ করার যে ক্ষমতা, আমরা নিজের ভোটটা নিজে দিব। আমাদের সন্তানেরা যারা নতুন ভোটার, তারা মাঠে গিয়ে তাদের মনের যে স্বাধীনতা সেটা প্রকাশ করতে পারবে। সেটা আবরার ফাহাদের মতন তাদের জীবন যাবে না। একটা মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো মায়ের বুক খালি হবে না। সে এটা কোনো দলমত নির্বিশেষে আমরা সবাই সমান, সবাই বাংলাদেশের নাগরিক। এই আইনি ক্ষমতা বলে আমরা একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আইনের কোনো অপব্যবহার বা আইনকে দিয়ে কালো আইন বানিয়ে দমন পীড়ন নিপীড়ন করে বিভীষিকাময় বাংলাদেশ আসলে আমরা চাই না। এরকম আমরা একটা সুন্দর ধন্যবাদ, বাংলাদেশ চাই। ধন্যবাদ জনাব শামসুনুর বাঁধন। জনাব ওয়াদুদ ভুঁইয়া, যেমনটি শুনছিলেন আপনার দুই সহ আলোচকের কাছ থেকে, আপনি তখন শুনলেন। আমি একটা প্রসঙ্গে অন্য বিষয়ে কথা বলতে চাই। একজন সংগঠনের নেতা, ছাত্র দলের সাবেক নেতা জনি, আপনি জনিকে তো চেনেন অবশ্যই, নুরুজ্জামান জনি। তার বুকে যখন গুলি করা হয়েছিল, তার বাবা কিন্তু সন্তানের লাশ দেখে বলেছিল যে একটা গুলি করলে তো আমার ছেলেটা মারা যেত, এত গুলি করার কেন প্রয়োজন ছিল? একটা বাবা যখন সন্তানের লাশ দেখে এইভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করে। আমার জেল পার্টনার ছিল একজন, আহ জাকির, জাকির নাম আর কি, সম্ভবত তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা একসঙ্গে জেলে ছিলাম ওই সময়। আমি নিজে তার হাতের নখ, পায়ের নখ প্লাস দিয়ে উপড়ানো দেখেছি, এবং সে কিন্তু মারা গেছে, জেলে থাকা অবস্থায় মারা গেছে। পরে যেটা হয় নর্মালি, জেলে মারা গেলে জেল তো স্বীকার করে না, হসপিটাল থেকে নিয়ে করা হয়। অসংখ্য সহকর্মী আমাদের গুম, খুন, এবং এই যে এই যে আপনার 28 এবং 29 তারিখের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু মোট মৃত্যু হচ্ছে 15 জনের, একজন সাংবাদিক সহ। এই যে হত্যা নিপীড়নের রাজনীতি, এই সংস্কৃতি আসলে কেন উদ্ভব হলো? একজন রাজনীতিবিদ হিসাবে, আপনি সাবেক সাংসদ, আপনি সাবেক ছাত্রনেতা, দীর্ঘদিন আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, এবং আপনি খুব একটি বাংলাদেশের স্পর্শকাতর অঞ্চলে আপনি রাজনীতি করেন। তো আপনি তো একসময় পাওয়ার পার্টিতে ছিলেন, এমপি ছিলেন।
ওই অভিজ্ঞতা এবং আপনাদের ওই সময়কার আচরণ এবং সমসাময়িক সরকারের আচরণ দুই জায়গার অভিজ্ঞতা মিলিয়ে জানতে চাচ্ছি আসলে আপনি এটাকে কিভাবে দেখেন, এই সংস্কৃতি কেন উদ্ভব হলো এবং এর শেষ কোথায় আসলে? এটা বেসিক্যালি ক্ষমতার মোহ। রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রাখার জন্য তারা রাজনৈতিক যে সংস্কৃতি সেখান থেকে তারা বেরিয়ে গেছে। আর তারা দীর্ঘমেয়াদে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্যই বেসিক্যালি তাদের এই চরিত্রের প্রকাশ তারা ঘটিয়েছে। তারা মনে করছে এভাবে নিপীড়ন, নির্যাতন, টর্চার, জেল, জুলুম, খুন, গুম এবং মানুষকে তাদের আর্থিকভাবে নির্যাতন, সম্পদ নষ্ট করা, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কণ্ঠরোধ করা, সেই কণ্ঠরোধ করতে তারা কিন্তু কিছুটা সফল হয়েছে, অনেকটাই সফল হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই। আগে ঢাকার যে যাত্রীবাহী বাসগুলো ছিল, ওই বাসগুলোতে যাত্রীরা পথে 2 টাকা বা 3 টাকা দামের একটা পেপার নিয়ে যে কোনো একজন হয়তো যাত্রী কোন একটি সরকারের মানে 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 বিষয়ে বিরুদ্ধে বা কোন একটা দোষ নিয়ে, ভুল নিয়ে যদি কোনো একটা নিউজ পেপার হেডলাইন হতো, ওই হেডলাইনটা ওই যাত্রীটি কিন্তু জোর করে পড়তো, জোরে জোরে পড়তো। একজনের পড়ার সাথে সাথে সারা বাসেই একটা গুঞ্জন শুরু হতো, হ্যাঁ সরকার এটা ভালো করে নাই, সরকার এটা খারাপ করেছে, এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো। A to Z যাত্রী সবাই কিন্তু এই রাজনৈতিক আলোচনায় বাসের যাত্রীরা মানে বিশেষ করে অংশগ্রহণ করতো। এটা কিন্তু একটা শহর কেন্দ্রিক যাত্রীদের মানে বাস, যেগুলা প্যাসেঞ্জার বাস শহরে, এই ছিল একটা রাজনৈতিক চর্চা। পাশাপাশি আপনি গ্রামের টি স্টলে, চায়ের দোকানে, টেলিভিশন দেখে, টক শো দেখে কিন্তু 5-7 জন 10 জন কাস্টমার একে অন্যের মধ্যে রাজনৈতিক গসিপিং গুলো করতো, কার ভুল হলো, কার কি অন্যায় হলো। এটাও কিন্তু একটা গ্রামীণ রাজনৈতিক চর্চা, এই অধিবারটুকু ছিল। আজকে তারা কণ্ঠরোধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে উঠছে, আপনি যাত্রীবাহী প্যাসেঞ্জার বাসে উঠেন ঢাকায়, কোনো শব্দ কেউ করবে না। পেপার কিন্তু অনেকেই কিনে, পেপারও যদিও নিয়ন্ত্রিত, পেপারও আজকাল সরকারের বিষয়ে কোনো সমালোচনা করে না, লিখে না। বাসে কোনো কথা নাই, চুপ, স্তব্ধ। আপনি গ্রামের চা স্টলে যান, সেখানে স্তব্ধ। এর কারণ হলো এই রাষ্ট্রের মানে যত অঙ্গগুলো আছে, যত ফ্যাক্টর গুলো আছে, যেমন ধরেন আমরা পুলিশ তো এটা তো ডালভাত হয়ে গেছে, এই যে আমলা, তারপরে ম্যাজিস্ট্রেসি, বিচার বিভাগ, তারপর বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, যেমন ধরেন উদাহরণস্বরূপ শিক্ষা বিভাগ, তারপরে সমাজসেবা বিভাগ, মৎস্য বিভাগ, এই জাতীয় যত ডিপার্টমেন্ট আছে, যত প্রকারের রাষ্ট্রের যত অবকাঠামো, সব অবকাঠামো আওয়ামী লীগের সাথে আজকে একাকার হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে একাকার করে নিয়েছে, যায়নি, বাধ্য করেছে, কণ্ঠরোধ করে বাধ্য করেছে। কিন্তু কারণ তারা আওয়ামী লীগের সাথে একমত না হলে ওদের চাকরি থাকে না, বেতন পায় না, ওদের মানে সাসপেন্ড করে, ভালো পোস্টিং পায় না, ভালো পোস্টিং থেকে তাদেরকে শাস্তিমূলক পোস্টিং এ পাঠায় দেয়, ইত্যাদি কারণে আজকে সন্ত্রাসী, সন্ত্রাসীর পাশাপাশি রাষ্ট্রের সকল অঙ্গ এক হয়ে গেছে। একটি রাজনৈতিক দলের সাথে বা একটি সরকারের সাথে যদি সকল রাষ্ট্রের সকল অঙ্গ এক হয়ে যায়, তখন ওই দেশ কখনো আর চলতে পারে না, ওই দেশ তার ভারসাম্য হারায়। এখন আজকে এই আওয়ামী লীগ সরকারের কারণে রাষ্ট্রের সাথে আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, রাষ্ট্রের অঙ্গগুলোর সাথে আমাদের কর্মীদের লড়াই করতে হচ্ছে, শুধু আওয়ামী লীগের সাথে না, আমাদেরকে একাধারে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানের সাথে লড়াই সংগ্রাম করতে হচ্ছে। যার কারণে হয়েছে কি, আমি মনে করি যে অতি দ্রুত এই রাষ্ট্রের অবকাঠামো ভেঙে পড়বে। কারণ কখনোই রাষ্ট্রের অঙ্গগুলো যদি রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারের সাথে মার্চ করে, সেই দেশ তার ভারসাম্য টিকে রাখতে পারে না। দ্বিতীয়ত, কোনো একটি সরকার যদি পর নির্ভর হয়, বিভিন্ন রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে কাজ করে, তাহলে ওই রাষ্ট্রের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থাকে। আজকের এই সরকারও কিন্তু বিভিন্ন বিদেশি রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, যে নির্ভরশীল হয়ে তারা আজকে সাহস দেখাচ্ছে, ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করছে। একদিকে রাষ্ট্রের অঙ্গগুলো, আরেকদিকে কিছু বহিঃশক্তি, এদের এই দুঃসাহসে এই সরকার টালমাটাল হয়ে গেছে, মানে বিদেশে মানে বেদিশা হয়ে গেছে,
দিশেহারা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমরা মনে করি এই অবস্থা থাকবে না। তো আমাদের আন্দোলন চলবে, আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকারের পতন হবে। আমার কি বেশি সময় আছে আর রাতে? না, শুনে যাচ্ছে না, আনমিউট। যে আপনি আর 5 মিনিট পড়েন, 5 মিনিট। আচ্ছা, তাহলে আমি শুধু আর দুই একটা কথা বলে শেষ করি। আমি আজকে আমাদের নেতা কর্মীদের যত নির্যাতন নিপীড়ন হয় 15 বছরে হোক, একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, জাতিকে, কোন নেতা কর্মী কিন্তু আওয়ামী লীগে যোগদান করে নাই। কোন নেতা কর্মী এত কষ্টের পরেও, এত দুর্বিষহ যন্ত্রণার পরেও আজকে আমাদের কর্মীদের চিকিৎসা করাতে পারছি না, তারা যে আহত করছে, মৃত্যুর সাথে লড়াই করছে। আমাদের অনেক কর্মী জেলে গেছে, জেল থেকে বের করার খরচ আমরা করতে পারছি না, তাদের পরিবার তো পাচ্ছেই না। সেই অবস্থায়ও আমাদের কোনো নেতা কর্মী হতাশ না, আমাদের কোনো নেতা কর্মী আজকে ভেঙে পড়ে নাই। হ্যাঁ, আমাদের কোনো নেতাও আওয়ামী লীগে যোগদান করেনি। আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতাদেরকে 28 তারিখের পরে এবং আমাদের বিভিন্ন সিনিয়র বা মধ্যম সারির নেতাদেরকে গ্রেপ্তার করে তারা কিন্তু প্রথমে নিয়ে গিয়েছিল কিছু হোটেলে, কাউকে কাউকে 5 স্টার হোটেলে, জেলখানে কিন্তু প্রথমে নেয় নাই, 5 স্টার হোটেলে নিয়ে গিয়েছে, কোনো কোনো ভালো ভালো জায়গায় নিয়ে গেছে। ওই দাওয়াত খাওয়ায় যে ডিবি হারুন, হারুনের ওখানে দাওয়াত খাওয়াতে নিয়ে গেছে গোপনে। নিয়ে গিয়ে কিন্তু কি করছে, বলছে আপনি তো অনেকদিন উপোস, আপনার তো টাকা নাই, রাজনীতি করছেন দীর্ঘদিন, 15 বছর, কিছু নাই, কেন এত কষ্ট করতেন? এই দলের পিছনে থেকে কি লাভ? আসেন আপনাকে এমপিও বানাবো, আবার কাউকে কাউকে বলছে আপনাকে এমপি মন্ত্রীও বানাবো, এবং আপনাকে অনেক টাকাও দেব। তাহলে আপনি পাওয়ারও পেলেন, আর্থিকভাবে সচ্ছল থাকলেন। আপনি আমাদের সাথে চলে আসেন, অথবা তৃণমূল বিএনপির মাধ্যমে আমাদের সাথে আসেন, অথবা বিএনএম, বিএনএম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে যে একটা অখাদ্য তথাকথিত দল আছে, সেই দলের মাধ্যমে অথবা স্বতন্ত্রভাবে আপনি আমাদের সাথে জয়েন করেন। এইভাবে কিন্তু 5 স্টার হোটেল থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে রেখে তাদেরকে কিন্তু অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের এই গ্রেপ্তার হওয়া আসামি একজনও, গ্রেপ্তার হওয়া নেতা একজনও রাজি হয়নি এই সরকারের সাথে, একমত হয়নি। এটা আমাদের প্রাথমিক বিজয় 15 বছরে, আমাদের প্রাথমিক বিষয়। 21 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সেই 21 বছরে আওয়ামী লীগের শব্দ, নাম নেওয়ার লোক বাংলাদেশের মাটিতে ছিল না। 21 বছর আওয়ামী লীগের নাম নেওয়ার ছিল না। আজকে শেখ হাসিনা বলে যে তারেক রহমান তার মায়ের যদি এত অসুস্থ হয় দেখতে আসে না কেন? আমি প্রশ্ন করব আপনাকে, আপনার বাবাকে যখন, যে ওই যারা, আমরা ওই যে মানে একটি মানে উচ্চাকাঙ্ক্ষী মহল, একটি দুর্বৃত্ত চক্র যখন শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, আপনি তো তখন বিদেশে ছিলেন, আপনি আর আপনার বোন কেন দেখতে আসলেন না? লাশ দেখতে আসলেন না কেন? দাপন করতে আসলেন না কেন? আপনি তো আসছেন 2, 3 বা 4 বছর পরে আসছেন, 2, 3 বছর পর, আমার টাইমটা ঠিক মনে নেই। তাও আসছেন কিভাবে? জিয়াউর রহমানের বদন্যতায়, জিয়াউর রহমানের ছায়ায়, জিয়াউর রহমানের আশ্রয় প্রশ্রয়ে, জিয়াউর রহমানের হাত ধরে আপনি বাংলাদেশের মাটিতে আসছেন। আপনার নামে তো সেদিন তারেক রহমানের মতো হুলিয়া ছিল না, আর মানে ফাঁসির আদেশ ছিল না, অর্ডার ছিল না, মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল না। কিন্তু আপনি সেদিন, কেন আপনি সেদিন আসেন নাই আপনার বাবাকে দেখতে? শেখ মুজিবুর রহমান আপনার বাবাকে হত্যা করতে বলছেন, হত্যার ব্যাপারে আপনি সবসময় বলেন, কান্না করেন। আরে শেখ মুজিবুর রহমানের কে হত্যা করেছে আপনার কাকু, আর আপনি হলেন শেখ মুজিবুর রহমানের হত্যার প্রথম বেনিফিশিয়ারি। শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে কিন্তু অন্য কেউ বেনিফিশিয়ারি হয় নাই, আপনি বেনিফিশিয়ারি হয়েছেন। আপনি আওয়ামী লীগের প্রধান হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি আওয়ামী লীগের মানে সভানেত্রী হয়েছেন। অতএব শেখ মুজিব হত্যার সাথে জড়িত থাকলে আপনার কোনো হাত থাকতে পারে, এই মানে ইয়ের মতো, খন্দকার মোস্তাকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনার হাত থাকতে পারে, কারণ আপনি নিজে হয়তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আপনার বাবার অবস্থান আপনি চান নাই। এটাও তো আজকে মানুষজন বলছে। অতএব আপনি কিভাবে আজকে তারেক রহমানকে এতগুলো সাজা দিয়ে তারেক রহমানের দিকে এয়ারপোর্টে বন্দুক তাক করে রেখে তারেক রহমানকে আসতে বলেন? অতএব তারেক রহমান আসবে ইনশাল্লাহ, এই অল্প সময়ের মধ্যে বীরের বেশে আসবে, আপনার পতনের মধ্য দিয়ে তারেক রহমান আসবে।
আপনার পতনের ঘন্টা বেজে গেছে। এখন এই শেখ হাসিনার সরকার যে বিষয়গুলো নির্যাতন নিপীড়ন গুলো করছে, এটা করার একমাত্র কারণ হলো, আপনি দেখবেন বাস যদি কখনো অ্যাক্সিডেন্ট করে, অনেক লোক করে কি, আপনার জানালা দিয়ে লাফ দেয়। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে জানালা দিয়ে লাফ দেয় বাঁচার জন্য, কিন্তু দেখা গেছে বাসের লোক সবাই অক্ষত, যে লাফ দিয়েছে সে মারা যায়। নৌকা যখন ডুবতে চেষ্টা করে, তখন দেখা যায় যে নৌকা একটু খেলাধুলা করলেই অনেক লোক নৌকা থেকে জাম্প করে পানিতে পড়ে মারা যায়, কিন্তু নৌকাতে যারা আছে তারা কিন্তু বেঁচে যায়, বাসে যারা আছে তারা বেঁচে যায়। অর্থাৎ আমি বুঝাতে চাইছি, মৃত্যুর আগে মানুষ একবার নড়াচড়া দিয়ে উঠে, একটা ঝাড়ি মারে বাঁচার জন্য, শেষ চেষ্টা করার জন্য। আমি মনে করি এই সরকারের মৃত্যুর সময় এসে গেছে, মৃত্যু বলতে রাজনৈতিক মৃত্যু। এই সরকারের পতন অতি সন্নিকটে এবং অনিবার্য। জিওপলিটিক্স, ভূ রাজনৈতিক এবং আমাদের দেশের যে রাজনৈতিক, এই ভূ রাজনৈতিক এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলে কোনোভাবেই এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন হবে এবং সেটা ঘনিয়ে আসছে। তাই আমি জনাব, আমাদের আমাদের নেতাকর্মীদের, জি বলেন। জি জি জি, শেষ করুন। তাই আমি আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান করব যে আপনারা ভয়ের কোনো কারণ নাই, আপনারা রাস্তায় থাকুন, আপনারা কাজ করুন, যার যার অবস্থান থেকে কাজ করুন, কেউ পেছন থেকে কাজ করুন, যারা পিকেটিং করে তাদের কেউ ভাত খাওয়ান, কেউ অর্থের যোগান দিন, কেউ মামলার খরচের যোগান দিন, বিভিন্নভাবে যার যেখানে যেভাবে সম্ভব সেভাবে আপনারা সহযোগিতা করুন। আর আমি জনগণের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে, বাংলাদেশে আজকে যে গণতন্ত্রহীনতা, বাংলাদেশে আজকে যে মানুষ হিসেবে আপনারা ভোট দিতে পারেন না, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম ছেড়ে গেছে, আপনার ক্রয় সীমার বাইরে। এই অবস্থায় বাংলাদেশের সমস্যাটা শুধু বিএনপির একার নয়, বিএনপি কোনো বাহিনী নয়, বিএনপি কোনো এমন না যে বিএনপি একটা সেনাবাহিনী, বিজেপি দল যে তারাই সমাধান করবে, বিএনপি একটা পুলিশ বাহিনী তারাই সমাধান করবে, তা না। এই সমস্যাটা যেমন বিএনপির, এই সময়টা তেমনি নাগরিক হিসেবে আমাদের সকলের, প্রত্যেকটি নাগরিকের। তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশকে রক্ষা করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, জনগণকে বাঁচানোর জন্য আপনার জনগণ আরো ব্যাপক হারে বেরিয়ে আসুন, সাহায্য করুন। তারেক রহমানের বাসায় বলবো, আপনি যদি যাত্রী না হন তাহলে গাড়ি চলবে না, আপনি যদি ট্যাক্স না দেন সরকার ট্যাক্স পাবে না, আপনি যদি গাড়ি না চালান তাহলে গাড়ি চলবে না, আপনি যদি দোকান না খোলেন তাহলে দোকান খুলবে না। অতএব আজকে এই সরকারের রেমিটেন্স, মানে দেশের মানে আয় অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে। না, হরতাল অবরোধের কারণে তো গেছেই, তাছাড়া স্বয়ং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় 26,000 বিলিয়ন ডলার সে তার 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 কাছে আমেরিকাতে আছে। আর 62 আমাদের হাজার 62,000 সরি বিলিয়ন সরি ডলার। সরি 62,000 বিলিয়ন ডলার, আমি উল্টাই ফেলেছি, 26 কে 62, 26 62,000 বিলিয়ন ডলার আজকে তার হাতে আমেরিকাতে সে রেখে আসছে। কার টাকা? আপনার জনগণের, আমাদের টাকা। অথচ বাংলাদেশের রিজার্ভ কত জানেন? মাত্র 17,000 বিলিয়ন ডলার। অতএব বাংলাদেশের রিজার্ভের চেয়ে 4 গুণ বেশি শেখ হাসিনার ছেলের একার কাছে, শেখ হাসিনার পরিবারের কাছে এবার কত, রেহানার কাছে কত, অন্যদের কাছে কত। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে, কর্মীদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। জনগণ হিসেবে আপনারা সবাই নেমে আসতে হবে। আপনারা ভয় করবেন না, আমার শেষ কথা, আপনারা ভয় করবেন না। যদি কোনো কারণে তারা যদি জোর করে এভাবে টেনে হেসে একটা ল্যাংড়া খোঁড়ার মতো একটা নির্বাচন করেও ফেলে, আমি আপনাদেরকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে এই আশাবাদ ব্যক্ত করতে পারি, ইনশাল্লাহ ওই নির্বাচনের 15 দিনের মধ্যে শেখ হাসিনার কঠিন পরিণতি তার সরকারকে ভোগ করতে হবে। ওই সরকার টিকবে না, এই নির্বাচন টিকবে না, টিকতে পারবে না। অতএব আপনাদের ভয়ের কোনো কারণ নাই। নির্বাচন করে ফেলতে পারলেও এই শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে, নিতেই হবে। এই জন্য আমি ধন্যবাদ। আপনাদেরকে আহ্বান ধন্যবাদ জানাবো, জনাব ওয়াজেদ কাজ ভুঁইয়া, করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা শুনছিলেন গণগ্রেপ্তার ও নিপীড়নের সংস্কৃতি, বিভীষিকা কামাই বাংলাদেশ শিরোনামে ফোকাল পয়েন্টের 71তম পর্বের আজকের এই টক শো। আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন আলোচকবৃন্দরা জনাব ওয়াজেদ ভুঁইয়া, সাবেক সাংসদ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক বিএনপি,
সাবেক পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভাইয়া বলেছেন, গুম, খুন, রিমান্ডে, নির্যাতন, অত্যাচারের মধ্য দিয়ে সরকার মুক্তিকামী জনতার কণ্ঠ রোধ করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। রাষ্ট্রীয় সমস্ত অর্গানকে বাধ্য করছে সরকারের পদলেহন করতে, ফলে বিএনপিকে গোটা রাষ্ট্রের সাথে অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপির একটি নেতা কর্মীও দল ত্যাগ করেনি। সুতরাং এটি বিএনপির জন্য একটি বড় বিজয়। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান করেছেন, এই সংকট শুধু বিএনপির একক সংকট নয়, গোটা বাংলাদেশের সংকট। একজন নাগরিক হিসেবে তার নাগরিক অধিকারকে আদায় করবার জন্য এই সরকারের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসে বিএনপিকে সহযোগিতা করবার আহ্বান তিনি জানিয়েছেন। আমাদের আরেকজন আলোচক জনাব অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বলেছেন, বিরোধী দল সাংবিধানিক ভাবে যে অধিকার প্রাপ্য তা না দেয়া এবং সরকারের অনুগতদের যা প্রাপ্য নয় তা দেয়াই হচ্ছে আইনের প্রয়োগ ও আইনের শাসন। আইন, রাষ্ট্র ও সরকার এখন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, ফলে সরকার তার ক্ষমতা ধরে রাখতে আজ দানবে পরিণত হয়েছে। তবে এই দানবীয় আচরণ দীর্ঘস্থায়ী হবে না। ইতিহাস এটিই বলে যে কোনো দানবীয় আচরণ করে ক্ষমতা দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারে না। আমাদের আলোচক জনাব শামসুন নূর বাঁধন বলেছেন, বর্তমান সরকার শুধু বিরোধী দল নয়, বরং সাধারণ মানুষেরও অধিকার লুণ্ঠন করছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসিয়ে মানুষের মোবাইল ফোন চেক করা হচ্ছে, মৃত ব্যক্তিকে পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে, সন্তানকে না পেয়ে বাবা ভাইকে গ্রেফতার করা হচ্ছে। পৃথিবীতে এমন ঘৃণ্য আচরণ কোন দেশে করা হয় কিনা বলে তিনি সন্দেহ পোষণ করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং 72 পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমাদের টক সেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাঁধন, আলোচনা ভালো